আমি আপন চৌধুরী, বাবা মায়ের একমাত্র আদরের বাদর ছেলে। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় গেট দিয়ে ফার্স্ট ইয়ারের কিছু ছাত্রছাত্রী ঢুকছে। তাদের দেখে আমার বন্ধুরা বাঁকা হাসি দিল। কী কারণটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। এই, তবে উল্টাপাল্টা চিন্তা করবেন না কিন্তু, আমরা ভদ্র ছেলে। আসলে আমাদের কাজ হলো এই একটু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের ক্লাস নেওয়া, এই যা। আমার বন্ধুরা কয়েকজনের ক্লাস নিচ্ছে, তাই আমি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। সবশেষে একটা মেয়ে আসলো, তার ক্লাসটা এবার আমি নেব। তাই তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে ফুলটুসি, এদিকে আসো। আমার কথা শুনে মেয়েটা এদিক ওদিক তাকাতে লাগলো। আরে খুঁজে লাভ নেই, আমি তোমাকেই বলছি। আমাকে ফুলটুসি বলে ডাকলেন কেন? ওরে বাবা, এ তো দেখি পুরাই আগুন। ফুলটুসিকে ফুলটুসি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? এই ইউ, আই এম নট ফুলটুসি, ওকে? তা নাম কি তোমার? আমার নাম ভূমি। কি, বমি? ওয়াক্থু, ছি ছি, এটা কারোর নাম হলো নাকি? আমার কথা শুনে পাশে থাকা আমার হারামি বন্ধুগুলো হাহা করে হেসে উঠল। মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, হ্যালো মিস্টার অজভূত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি ভূমি, বমি না, বুঝতে পারছেন? এই, কি বললে তুমি? যা শুনেছেন তাই। মানে? কিছুটা চিৎকার করে বলে উঠলাম, আমি ভূমি, শুনতে পেয়েছেন? আরে আস্তে চিল্লাও, আমি বয়রা না। আর একটা হলেই হলো, বমি বা ভূমিকম্প দুটাই বিপদ সংকেত। তা বাড়ি কোথায়? কেন, তা জেনে আপনি কি করবেন? না বললে ভার্সিটিতে ঢুকতে দেব না। আমার কথাটা শুনে ভূমি যেন আরও ক্ষেপে গেল, তেড়ে এলো থাপ্পড় মারতে। আমিও খপ করে ওর হাতটা ধরে পেছনে ফিরে এক টান দিলাম। ওর পিঠ সোজা এসে আমার বুকের সাথে ধাক্কা খেলো। ও মৃদু আর্তনাদ করে বলে উঠল, আহ, এই এই কি করছেন এসব? ছাড়েন, ছাড়েন বলছি আমায়। না ছাড়লে কি করবে শুনি? না ছাড়লে মাথায় তুলে একটা আছাড় দিব। শুনলি তোরা, শুনলি? এই পুচকে মেয়েটা নাকি আছাড় দিবে, তাও আবার আমাকে, ভাবা যায়? আমার কথা শুনে আমার সব বন্ধুরা হো হো করে হেসে উঠল। রোহান বলে উঠল, এই যে পিচ্চি আপু, তুমি কি জানো ওর ওজন কত? আরে তোমার তো জানারও কথা না, তবে আমি বলে দিচ্ছি, ওর ওজন 75 কেজি। তা তুলতে পারবে তো? রোহান, তুই কাকে কি বলছিস? ও তো আস্ত একটা পাগল। পাগল না হলে কি আর কেউ এমন কথা বলে? এই একদম পাগল বলবে না। কেন, বললে কি করবে শুনি? দেখবেন কি করব? দেখতে চাই। বলতে দেরি, কিন্তু মেয়েটা আমার হাত কামড়ে ধরতে দেরি হয়নি। তাই ওর হাত ছেড়ে দিয়ে কামড়ের জায়গায় চেপে ধরে বললাম, আউচ! ওই রাক্ষসী, কামড়ালে কেন? আপনিই না বললেন কি করব? তাই বলে তুমি কামড়াবে? পাগলরা তো যা ইচ্ছে তাই করে, তাই না? বলেই দিলাম এক দৌড়। আর বলবেন পাগল? এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কিন্তু কে শুনে কার কথা? কিরে শালা, শেষমেশ একটা মেয়ের কাছে হেরে গেলি? ওই, কি বললি তুই? আমি হেরে গেছি? তাও আবার একটা মেয়ের কাছে? একবার হাতের কাছে পাই, তারপর বুঝাবো ওই মেয়েটাকে যে আপন চৌধুরী কি। বলে সেখান থেকে চলে এলাম। পেছন থেকে অবশ্য কয়েকবার ডেকেছে রোহান, কিন্তু আমি একবারও ফিরে তাকাইনি। রাতে ডিনার করে বারান্দার রেলিংয়ের ওপর দু হাতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ পূর্ণিমা, তাই আকাশে মস্ত বড় একটা থালার মতো চাঁদ উঠেছে। কিছুক্ষণ চাঁদের দিকে তাকাতেই হঠাৎ বুঝতে পারলাম ভূমির হাসিমাখা মুখটা সেখানে ভেসে উঠেছে। চোখ দুটি দোলে আবার তাকালাম চাঁদের দিকে, কিন্তু না, চাঁদ নয়, বরং ভূমির হাসিমাখা মুখটাই দেখা যাচ্ছে। এ কি হচ্ছে আমার সাথে? আজই তো প্রথম দেখলাম মেয়েটাকে, আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তবে কেন এমন হচ্ছে? আচ্ছা, কি আছে ওই মেয়ের মাঝে? কেন বারবার ওর প্রতি টানছে মনটা? না, আর ভাবতে পারছি না। এবার একটা লম্বা ঘুমের দরকার। ব্যালকনি থেকে রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মোবাইলের শব্দে। রোহান কল করেছে।
এই হারামিগুলোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। একরাশ বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলাম। আমি হ্যালো বলতেই রোহান বলে উঠল, এই যে নবাবজাদা, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? ওই শালা, এই সাত সকালে কি তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমার ঘুমটা না ভাঙালে তো চলছিল না? কি এখন 7 সকাল? তা জমিদারের নাতিন জামাই একটা বার কি ঘড়ির দিকে তাকিয়েছেন? না তাকালে ভালো করে দেখেন কয়টা বাজে। রোহানের কথায় ঘড়ির দিকে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 10টা বাজে! ও মাই গড! নির্ঘাত ভার্সিটি গেলে সবার বকা খেতে হবে। রোহান তুই রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি বলেই কল কেটে দিলাম। আপন শুনে যা বাবা রেখে দিল। হারামি, আজ ভার্সিটিতে একবার আয় শুধু, তারপর দেখ তোর কি হাল করি। আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পিছন থেকে মা বারবার ডাকতে লাগলো নাস্তা করে যেতে, কিন্তু কে শুনে কার কথা। মাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, মা ক্যান্টিনে নাস্তা করে নেব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বলেই বাসা থেকে বেরিয়ে এলাম। বাইক নিয়ে সোজা ভার্সিটিতে ঢুকলাম। বাইক থেকে নেমে তাড়াহুড়ো করে যেতে নিলে ধাক্কা লাগে কারো সাথে। ধাক্কা খেয়ে সে ব্যক্তিটি মাটিতে পড়ে যেতে নিলে সে খপ করে আমার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে। আমিও ব্যালেন্স রাখতে না পেরে ওকে নিয়ে মাটিতে পড়ে যাই। রাগী চোখে যেই না ওর দিকে তাকালাম, অমনি আমার চোখ ওর দিকে আটকে গেল। হরিণ টানা চোখ দুটি বন্ধ করে পিটপিট করছে। কিছু বলবো তো দূরের কথা, আমি নিজের অজান্তেই মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম ওর দিকে। মা গো, আমার কোমর বুঝে গেল গো। ওই হাতির নাতি এত বিশাল শরীর নিয়ে আমার মতো এমন কিউট পিচ্ছি বাচ্চার উপর পড়তে লজ্জা করলো না? এবার মেয়েটার কথায় আমার হুঁশ আসে। তাড়াতাড়ি করে উঠে পড়লাম ওর ওপর থেকে। নিজেকে কোনো মতে সামলিয়ে রাগী গলায় বলে উঠলাম, এ শাকচুন্নি, কি বললি তুই? আমি হাতি? হাতি নয় তো কি? 300 কেজি ময়দার বস্তা একটা। ও জামাই, জামাই গো, তোমার কিপটা পিয়ারি কিউট বউটাকে বোধ হয় আর তুমি দেখতে পাবে না গো। ওই হাতিটা আমাকে পিষে ফেলেছে গো। মেয়েটার কথা শুনে আমি কি রিয়াকশান দিব বুঝে উঠতে পারছি না। বিড়বিড় করে বলতে লাগলাম, এটা কি পাবনা পালাতক নাকি রে বাবা? কি অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আমার বিড়বিড় করে বলা কথা ভূমি শুনে ফেলে তেড়ে এসে আমার মুখের সামনে আঙ্গুল তুলে শাসিয়ে বলতে লাগে, ওই শয়তানের নানা জলহস্তির ভাইরা ভাই, আমি কেন পাবনা পলাতক হতে যাব? পাবনার আসল পেশেন্ট তো হলি তুই, তাই তো দিনে দুপুরে কানার মতো আমার উপর এসে পড়েছিস। ওর কথা শুনে আমি হতভম্ব। কি কখন থেকে আমায় তুই তুকারি করে যাচ্ছে। ওর কি কোনো ভয় নেই নাকি? কিছু বলতে গিয়েও কেন জানি গলা দিয়ে কিছু বেরোচ্ছে না। আরও কিছুক্ষণ আমায় ঝাড়ি দিয়ে গটগট করে সেখান থেকে চলে গেল সে। আমি তো হ্যাবলার মতো ওর দিকে তাকিয়েই রইলাম। এমন সময় আমার হারামি বন্ধুগুলা আমার সামনে এসে ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে রইল। কিরে হারামিরা, এভাবে তাকিয়ে আছিস কেন? তখন রোহান বলে উঠল, আপনি কে ভাই? আমার বন্ধুর রূপ নিয়ে কেন আইছেন? ওর কথা শুনে পা থেকে জুতা খুলে ওকে দেখে বললাম, এটা চিনিস? আমি একটু ভাব নিয়ে বললাম, এর থেকে ভালো ব্র্যান্ডের জুতা তো আমার পায়ে আছে। আমি আবার এমন ফকিনি মার্কা জুতা কখনো পরি না। শালা, আজ তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলে যে ওকে ধরতে যাব, আমার সব হারামি বন্ধুগুলা আমায় ধরে ফেলল। রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, ওই বজ্জাতের দল, ছাড়া মাই। আমি কে আজ ওকে চিনেই ছাড়ব। আরে থাম থাম, আমি তো একটু মজা করছিলাম। যে আপন চৌধুরীর দাপটে সারা ভার্সিটি কাপে, সেখানে একটা পুচকি মেয়ে কিনা আজ তাকে ঝাড়ি দেয়, ভাবা যায়? হা 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 হা। রোহানের কথাই এবার কিছুটা শান্ত হলাম। মনে মনে ভাবতে লাগলাম, রোহান তো ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি। আমি কেন ওই মেয়ের কাছে হেরে গেলাম? কি আছে ওই মেয়ের মাঝে? কিছু তো একটা অবশ্যই, নয়তো বারবার কেন সে আমার সামনে আসে কল্পনা হয়ে? কেন আজ কিছু বলতে পারলাম না ও এত কথা বলার পরও? আমাকে ভাবনাশীল দেখে রোহান বলে উঠল, ভাই তুই মরেছিস, একেবারে মরেছিস। ওই শালা, কি যাতা বলছিস? যা তা নয় রে, সত্যি কথাই বলছি। মানে? মানেটা হলো আপনি প্রেমে পড়েছেন। রোহানের কথায় আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইলাম।
বিড়বিড় করে আওড়াতে লাগলাম, প্রেমে পড়েছি মানে কি? আমি আবার কখনকার প্রেমে পড়লাম? হঠাৎ করেই ভূমির কথা মনে হতেই চোখ দুটি রসগোল্লার মতো করে হা করে রইলাম। আমাকে এমন করতে দেখে রোহান বলে উঠল, ওই শালা মুখ বন্ধ কর, নয়তো আশেপাশের সব মশা মাছি তোর পেটের চালান হয়ে যাবে। তবে রে বলেই রোহানকে ধাওয়া করলাম। ওকে আর পাইকে, সে তো বলেই এক দৌড়ে হলরুমে চলে গেছে। কি আর করা, আমিও ভদ্র ছেলের মতো হলরুমে চলে গেলাম। আজ ছিল আমাদের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। সব স্যাররা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, তাই সব দুষ্টুমি বাদ দিয়ে কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপকের দায়িত্ব পড়েছে রোহানের ওপর। একে একে সব স্যাররা বক্তৃতা দিলেন। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। কয়েকজন ছাত্রছাত্রী গান ও নাচ করলো। এবার আপনাদের সামনে দুর্দান্ত নাচের পারফরমেন্স নিয়ে আসছে প্রথম বর্ষের শিক্ষার্থী ভূমিকা হাসান ভূমি। একটা কাজের কথা মনে হতেই পা বাড়ালাম বাইরের দিকে। ঠিক তখনই নাচের জন্য ভূমির নামটা বলা হলো। যেতে নিয়েও পা দুটো আপনা আপনি থেমে গেল। পেছনে ফিরে তাকাতেই স্টেজে চোখ দুটি আটকে গেল। ভূমির নাচের মুদ্রায় এমনভাবে দাঁড়িয়েছে যে বুকের ধুকপুকানি বেড়ে গেল। ওর চোখের দিকে তাকাতেই যেন নিজেকে পাগল পাগল লাগছে। মনে হলো চিরতরে হারিয়ে যায় ওর ডাগর ডাগর চোখের মায়াবী দৃষ্টিতে। ওর ঠোঁটের কোণে জমে থাকা মিষ্টি হাসিটা দেখে অজান্তেই বুকের বাপাশে আপনা আপনি হাতটা চলে গেল। ফুলের গহনা আর পার্পেল কালারের জামদানি শাড়িতে ওকে স্বর্গের কোনো অস্পরার চেয়ে কম লাগছে না। তখন ঝগড়া করায় এতটাই ডুবেছিলাম যে ভালোভাবে খেয়ালই করিনি। একটা রবীন্দ্রসঙ্গীতের সাথে পারফরমেন্স করলো সে। নাচ শেষ হওয়ার সাথে সাথে সবার হাততালির শব্দে ধ্যান ভাঙল আমার। এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সে নেই। আমাকে এমন করতে দেখে রোহান বলে উঠল, কিরে, কাকে খুঁজছিস? ও কোথায় গেল? কে? কে আবার? ভূমি। আমার কথা শুনে রোহান ঠাট্টার ছলে বলে উঠল, তা মহাপুরুষ, আপনি না মাইয়াদের দিকে ফিরাও তাকান না? তো আজ কি এমন হইল যে যেচে যেচে মাইয়া মানুষের খোঁজ করতেছেন? ওর এমন কথা শুনে আমি রাগী লোকে তাকালাম ওর দিকে। ও একটা মিকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। সারাদিনে আর একটিবারও ওকে খুঁজে পেলাম না। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফিরলাম ক্লান্ত হয়ে। লম্বা একটা শাওয়ার নিয়ে ডাইনিং রুমে এলাম। মা কফির মগটা এগিয়ে দিয়ে বলল, কি রে বাবা, আজ এত ক্লান্ত লাগছে কেন তোকে? আরে মা, তেমন কিছু না। আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান ছিল, তাই একটু খাটাখাটুনি গেছে তো তাই। ও আচ্ছা, তাই এবারও কি কোনো মেয়েকে মনে ধরেনি নাকি? আর কত সিঙ্গেল লাইফ কাটাবি শুনি? আমার মায়ের কথা শুনে আবার কেউ মাইন্ড করেন না। আসলে আমি আমার মায়ের সাথে খুবই ফ্রি। আমি কখন কোথায় কি করি সব মায়ের সাথে শেয়ার করি। মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, না মা, এখন সময় এসেছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হবার। ও মা, তাই? তা মেয়েটা দেখতে কেমন? নাম কি? বাড়ি কোথায়? কোন ইয়ারে পড়ে? আরে মা, আস্তে আস্তে। এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? কোথায় এতগুলো প্রশ্ন করলাম? আচ্ছা বাদ দে, মেয়ের ঠিকানাটা বল তো, আমি আজই ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। বাপরে, তুমি তো দেখছি আমার থেকেও ফাস্ট। এখনও মেয়েটার সাথে ভালোভাবে কথাই বলতে পারলাম না, আর তুমি বিয়ে পর্যন্ত দৌড়। মাই মাদার বাংলাদেশ, টেনশন নিয়ে না তো। বিয়ে যখন করব তখন ওই মেয়েকেই করব। তারপর মাকে সব খুলে বললাম A to Z। আমার কথা শুনে মা তো হাসতে হাসতে লুটোপুটে খেতে লাগলো। মায়ের এমন হাসি দেখে রাগে গজগজ করতে করতে বলে উঠলাম, আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলো তো, আমি কি তোমার আদর নিজের সন্তান নাকি কোথাও কুড়িয়ে পেয়েছ? তোকে কুড়িয়ে আনতে যাব কেন? তুই তো আমার একমাত্র নারী ছেঁড়া ধন। তবে তুমি আমার দুঃখের কথা শুনে এভাবে 32 পাটির দাঁত কেলিয়ে হাসছো কেন? আসবো না? তোর বাবাকেও কি কম নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি নাকি? তার ছেলে তুই, তবে তোর বেলায় কেন উল্টো নিয়ম হবে? আমার বৌমা যে হুবহু আমার মতোই হয়েছে। মা,
এমন করলে কিন্তু আমি ওই মেয়েকে কখনোই বউ করে আনবো না, বলে দিলাম। এই বললেই হলো নাকি? আমি তো ওই মেয়েকেই আমার বৌমা বানাবো, দরকার হলে তোর বাপকেও নিয়ে আসবো। হ্যাঁ, মেয়ের বাপকে তো আনবেই, সে না আসলে তুমি লাইন মারবে কি করে শুনি? তবে রে হারামি, এই দাঁড়া দাঁড়া বলছি। কে শুনে কার কথা? আমি তো বলেই এক দৌড়ে রুমে চলে এলাম। সেখানে থেকে শুধু শুধু কানমলা খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই বাবা। রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে শুয়ে ভূমির কথা ভাবতে ভাবতে একটা সময় পাড়ি জমালাম ঘুমের দেশে। প্রতিদিন ভার্সিটিতে যাই আর কিছু না কিছু নিয়ে ভূমির সাথে ক্যাচাল লেগেই থাকে। আসলে আমি ইচ্ছে করেই ওর সাথে ঝামেলা লাগিয়ে দেই। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখন আর আগের মতো ঝামেলা হয় না দুজনের। তবে আজও ওকে বলতে পারিনি ওকে ভালোবাসার কথাটি। আগামীকাল আমার জন্মদিন, তাই মনে মনে ঠিক করলাম কালকের পার্টিতে ওকে প্রপোজটা করেই ফেলব। রোহানের বাবা মা ওর বোনের বাড়িতে বেড়াতে গেছে, তাই পার্টিটা ওর বাড়িতেই হবে। সন্ধ্যাবেলা সবাই হাজির হলাম রোহানের বাড়িতে, কিন্তু এখনও ভূমির আসার কোনো নামগন্ধই নেই। দেখতে দেখতে রাত 8টা বেজে গেছে। রাগে তো মাথায় যেন আগুন ধরে যাচ্ছে। কিছুক্ষণ পর ভূমি একটা ছেলেকে নিয়ে হাজির হলো। ছেলেটা দেখতে খুব সুন্দর। ওর হাত ধরে ভূমি আসছে হেসে হেসে। অজানা একটা ভয়ে মনের ভেতর তোলপাড় হতে লাগলো। ওর ধরে রাখা হাতের দিকে তাকাতেই আমার চোয়াল শক্ত হয়ে আসলো। শান্ত হওয়া দোস্ত, ছেলেটাকে আমি চিনি। ও হলো ভূমির ফুফাতো ভাই। ছেলেটা অনেক ভালো। আমি কি তোকে ওই ছেলের হয়ে সাফাই গাইতে বলেছি? আরে এত হাইপার হচ্ছিস কেন? দেখ না আগে কি হয়। তুই যা ভাবছিস তা নাও হতে পারে। মৃণাল, উনি হচ্ছেন আপন। আজ ওনার জন্মদিন। আর আপন ও হচ্ছে মৃণাল, আমার কাজিন। ছেলেটা হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে হাত বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ ওর সাথে গল্প করে তারপর কেক কাটলাম। সবশেষে আমি ভূমিকে ডেকে সবার সামনে এনে হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে বলে উঠলাম, তোমাকে চাই আমার সেই রাজকুমারী বানাতে, যাকে এতদিন কল্পনায় সাজিয়েছি, যার স্নিগ্ধতায় ভরা মুখের মিষ্টি হাসি দেখে আমার সকালটা শুরু হবে, যাকে বুকে নিয়ে প্রশান্তিতে কাটবে দীর্ঘ রজনী, যার সাথে রাত দিন চলবে ভালোবাসাময় খুনসুটি, যার কোলে আলো করে আসবে আমাদের প্রণয়ের ফল অনেক অনেক বাবু। কি গো, হবে আমার একান্তই আমার নিজের সম্পত্তি? ওর এমন কথা শুনে সত্যিই আমি বাকরুদ্ধ। কি বলবো তাকে? মুখ দিয়ে যেন কোনো কথা বেরুচ্ছে না। সমস্ত কথা গলায় আটকে আছে। খুশিতে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমার কথার উত্তর দাও। ওর চোখের দিকে তাকাতেই ওর অশ্রুভরা আখি যুগল দেখে বুকটা ধক করে ওঠে। কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? সে এখনও কাঁদছে, কোনো কথা বলছে না। কি হলো বলো? ধপ করে ও আমার সামনে বসে পড়ে। কোনো কিছু বুঝতে পারার আগেই আমার বুকে মাথা দিয়ে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। কি হলো এটা? মেয়েটা এমন করে কাঁদছে কেন? ভূমি, এই ভূমি, কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? তুমি আমায় এতটা ভালোবাসো কিভাবে? আর আমি কি আদেও তোমার এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? এই পাগলি, কি বলছে এসব? আমার সবটা জুড়ে যে শুধু তুমিই। উইল ইউ ম্যারি মি? হুম। আজ আমাদের বাসরাত, কিন্তু আমার হারামি বন্ধুগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে। কেমনটা লাগে বলেন তো? শালার বিয়ে করলাম আমি, সংসারও করব আমি, মাঝে সব টাকার ফায়দা লুটবে ওই হারামিগুলা। সেটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক কাঠখোট্টা পুড়িয়ে নগদ 10,000 টাকা দিয়ে অতব তারপর আসলাম আমার কাঙ্ক্ষিত সেই মানুষটার কাছে। কিন্তু এ কি? বিছানা খালি কেন? আমার বউ কই? ভূমি, এই ভূমি কো? আর কিছু বলতে পারলাম না, কারণ ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে ওই দিকে তাকাতেই হা করে তাকিয়ে রইলাম। এটা আমি কাকে দেখছি? এই মেয়েটা কি আমায় পাগল করে ছাড়বে নাকি? ভূমি সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, গায়ে শুধু একটা টাওয়াল পেঁচানো,
চুল থেকে টপটপ করে পানি পড়ছে, মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। ওকে এমনভাবে দেখে কেমন জানি বেসামাল হয়ে পড়লাম। হ্যাঁচকা টানে ওকে জড়িয়ে নিলাম নিজের বাহু ডোরে। এই কি করো এসব? ছাড়ো ছাড়ো বলছি। ওর চোখের দিকে তাকাতেই দেখি ও কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আস্তে আস্তে ওর ঠোঁটচোরা এগোতে লাগলো। ওর এমন অবস্থা দেখে অনেক চেষ্টা করছি ওর থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু কোনো মতেই পারছি না। এই ছাড়ো না, এবার না ছাড়লে কিন্তু আমি চেঁচাবো। ছাড়ার জন্য তো ধরিনি ম্যাডাম। আর কি যেন বললে? চেঁচাবে? তবে চেঁচাও না, কে না করেছে। কিন্তু তোমার কণ্ঠ কারো কানে আদৌ পৌঁছাবে কি না তার একটু সন্দেহ আছে। মানে? ওর কানের কাছে মুখ নিয়ে বলে উঠলাম, মানে হলো রুমটা সাউন্ড প্রুফ, সো এবার আমার কাজে বাধা না দিয়ে প্রস্তুত হও জানো। বলে ওকে কোলে তুলে বিছানায় গিয়ে বসলাম। এই যে আপনাদের বলছি, আর কি দেখার বাকি আছে? এবার তো যান, আমরা এখন পাতিহাস থক্কু ইতিহাস রচনা করব। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।